নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, তৃণমূলের স্লোগান মা মাটি মানুষ, কিন্তু 15 বছরে মা গেছে, মানুষও গেছে, ভবিষ্যৎ গেছে, পড়ে আছে শুধু মাটি। এবার মাটি খাবার পালা, যদিও মাটি প্রায় শেষের পথে। কয়লা আর বালি চুরি এখন পশ্চিমবঙ্গের প্রধান ব্যবসা বা প্রধান পেশা বলা যায়, বা চুরিটাকেই বলা চলে এই মুহূর্তে সবচাইতে বড় পেশা পশ্চিমবঙ্গে। আমরা যেই হারে দেখছি তৃণমূলের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে কোটি কোটি না, শুধু শত কোটির বান্ডেল পাওয়া যায়। এগুলি কিন্তু টেলিভিশনেও প্রচারিত হয়েছে, শুধু এগুলি গালগপ্প না। তো দর্শক, একটা সময় ছিল পশ্চিমবঙ্গ মানেই শিল্প, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি। আজকে কি অবস্থা পশ্চিমবঙ্গের? যুবকরা কাজের খুঁজে বাংলা ছাড়তেছে, শিল্পপতিরা বাংলা ছেড়ে পালাচ্ছে, রাজ্য ঋণের বোঝায় আকণ্ঠ নিমজ্জিত। আজকে আমরা কথা বলবো এই তৃণমূল কংগ্রেসের 15 বছরের শাসনে বাংলার কি হয়েছে, পিসি বাইপোর রাজনীতি এবং পিসি বাইপোর সরকারটা বাংলাকে কি দিয়েছে, আর কেন এখন পরিবর্তন দরকার। শুরুতেই একটি শকিং তথ্য দিচ্ছি আপনাদেরকে, যে পশ্চিমবঙ্গে একটা হিস্টোরিক্যাল ধস নেমেছে ফ্রম টপ টু বটম। অ্যাকচুয়ালি এই যে টপ টু বটম আমরা মোটামুটি আক্ষরিক অর্থে ব্যবহার করি, বাট ইট ইজ রিয়েলি হ্যাপেনিং। ফ্রম টপ টু বটম পশ্চিমবঙ্গ ধসে পড়েছে। আপনারা যদি ইতিহাসে ফিরে যান, যারা আমাদের আগের প্রজন্ম আর কি, তারা বলতে পারবে যে 1960 সালে বাংলা ছিল ভারতের মধ্যে তৃতীয় ধনী রাজ্য। একটা কথা আছে, মানে এই কথাটা এখন প্রযোজ্য কিনা জানি না, কিন্তু এক সময় প্রযোজ্য ছিল, যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া ফলোস টুমরো। ভাবতে পারেন, সেই রকম একটা প্রেস্টিজ ছিল এই বাংলাকে ঘিরে। আজকে কিন্তু সেই তৃতীয় ধনী রাজ্য বাংলা 24 নম্বরে নেমে এসেছে। ভারতে রাজ্য আছে কয়টা? তার মধ্যে 24 নম্বরে অর্থনৈতিকভাবে, 24 নম্বরে পশ্চিমবঙ্গ। ভাবুন, প্রথম থেকে তৃতীয়, টপ 3 থেকে একেবারে তলানিতে। এক সময় ভারতের জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এর পরিমাণ ছিল, মানে বাংলা থেকে যেত 10.5%। টোটাল ইন্ডিয়ান প্রোডাকশনের 10.5% হতো বাংলায়, আর সেটা আজকে কমে দাঁড়িয়েছে 5.5%, অর্থাৎ অর্ধেক হয়ে গেছে। বাংলার প্রোডাক্টিভিটি না বেড়ে বাংলার প্রোডাক্টিভিটি অর্ধেক হয়ে গেছে, অর্থাৎ সামবডি এলস ইজ গ্রোয়িং। আপনি যেখানে স্থবির আছেন বা আপনার প্রোডাক্টিভিটি যেখানে কমতেছে, অন্যরা কিন্তু উপরের দিকে যাচ্ছে। অর্থাৎ হোয়েন ইউ গো লো, আই গো আপ। দ্যাটস হোয়াট ইজ হ্যাপেনিং এই ভারত তথা পশ্চিমবঙ্গ নিয়ে আর কি। আগে বাংলার মানুষের জাতীয় গড় যেটা ছিল আয়ের, তার চাইতে 27% বেশি বাংলার মানুষ আয় করত। অর্থাৎ কারো আয় যদি, মানে অ্যাভারেজ আয়, মনে করেন অ্যাভারেজ আয় ভারতে যদি 1 লক্ষ টাকা হয় কারো, বাংলার মানুষের সেটা হয়তো 1,27,000 টাকা। চিন্তা করে দেখেন। কিন্তু আজকে সেই গড়টা কত হয়েছে জানেন? ভারতের মানুষ যদি আজকে 1 লক্ষ টাকা আয় করে, আপনার পশ্চিমবঙ্গের আয়টা হবে 83,000 টাকা। অর্থাৎ এই যে 17%
নিচে আসেন আপনি, অথচ আপনি 27% ওপরে ছিলেন, অর্থাৎ 40% সুইং। এই 40% অ্যাকচুয়ালি 13+, তো এই 40% সুইং মানে আপনার অর্ধেক প্রোডাক্টিভিটি কমে গেছে, আপনার ধ্বংস তো অনিবার্যই। আপনি 40% আপনার যদি ইকোনমিক পটেনশিয়াল কমে যায়, আপনি সেটাকে মেকআপ দেবেন কি করে? অন্যরা তো বাড়ছে। অর্থটা কি? এটার মানে কি দাঁড়ায়? বাংলা শুধু আজকে পিছিয়েই পড়েনি, বাংলা তার হিস্টোরিক্যাল যে অ্যাডভান্টেজগুলি ছিল এগুলি হারিয়ে ফেলেছে। কারণ ন্যারেটিভ যখন আপনার বিপক্ষে যায়, মানুষ আপনাকে যখন পতিত হিসাবে ধরে নেয়, তখন আপনার প্রতি মানুষের কোনো কনফিডেন্স থাকবে না, আপনার প্রতি আপনার কোনো ক্রেডিবিলিটি থাকবে না। আপনি যাই বলেন যে আমাকে হায়ার করো, বা আমার এইখানে ব্যবসা আনো, বা আমার ছেলে মেয়েদেরকে তোমরা কাজ দাও, বা এইখানে পড়তে আসো, এইখানে ইন্ডাস্ট্রি নিয়ে আসো, কি বলে এইসব কথাই তো আর চিড়ে ভিজে না, তাই না? চিড়ে ভিজতে হলে আপনার জল লাগবে। যে দে জাস্ট ডোন্ট হ্যাভ এনি কনফিডেন্স অন ওয়েস্ট বেঙ্গল। তো সেই যে হিস্টোরিক্যাল অ্যাডভান্টেজটা ছিল এক সময়, যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া ফলোজ টুমরো, সেই অ্যাডভান্টেজটা আজকে আর নেই। আজকে সবাই মস্করা করতেছে, পশ্চিমবঙ্গ একটা হাসির পাত্র হয়ে গিয়েছে। এইবার আসি সবচেয়ে ভয়ঙ্কর আরেকটা জায়গায়, সেটা হলো ঋণ, ডেট এক্সপ্লোশন, ঋণের ফাঁদে বাংলা। 2011 সালেই ধরলাম, কারণ তৃণমূল ক্ষমতায় এসেছে সেই সময়। এর আগে তো আস্তে আস্তে ধুকে 34 বছরের বাম শাসন আমলে তো পশ্চিমবঙ্গ ধ্বংস হয়েছে, সেটা 60 দশক থেকে পরবর্তীতে আর কি। তো কিন্তু 2011, যেহেতু আমরা আজকে তৃণমূলকে নিয়ে কথা বলছি, 2011তেই যান, বাংলার ঋণ ছিল প্রায় 2 লাখ কোটির মতো আর কি, 1,92,00,000 কোটি টাকা। এখন সেই ঋণ হয়েছে 7.5 লাখ কোটি টাকা। প্রায় 2 লাখ কোটি টাকা থেকে এখন ঋণ হয়েছে 7.5 লাখ কোটি টাকা। তা আপনি হয়তো বলবেন যে সময় বেড়েছে, ঋণ বেড়েছে। আপনি নিজের চিন্তা করে দেখেন তো, আপনার যদি এক সময় ঋণ ছিল 10,000 টাকা, এখন যদি সেই ঋণটা হয় 1 লাখ টাকা, মানে মাত্র 15 বছরের ব্যবধানে, তা আপনি কি ভাবতে পারেন যে আপনার তো ঋণ কমার কথা? আপনি ঋণ দিতে পারেন নাই, বরং ঋণ আরও নিয়েছেন, অর্থাৎ আপনি আরও অধঃপতিত হয়েছেন। সেই জিনিসটা বোঝার জন্য কিন্তু আপনার রকেট সায়েন্টিস্ট হবার প্রয়োজন নাই। রাজ্যের আয় এই মুহূর্তে 20 থেকে 28% আপনার চলে যাচ্ছে সুদ বাবদ। ঋণের সুদ দিতেই আপনার আয় চলে যাচ্ছে 20 থেকে 28%, অর্থাৎ 70 থেকে 80 ভাগ ক্ষমতা। আপনি এই মুহূর্তে যত টাকা কামাচ্ছেন তার মধ্যে থেকে একটা অটোমেটিক খরচ হয়ে যাচ্ছে প্রায় 30%। তো আপনি যদি স্বপ্ন দেখেন যে আপনার কাছে আমার 100 টাকা আছে, আসলে আপনার কাছে 100 টাকা নাই, কারণ অলরেডি ওই টাকা হাতে আসার আগেই আপনার খরচের খাতায় চলে গেছে আরও 30%। অথচ এই ঋণের যেই সুদ, এটা কিন্তু অন্য রাজ্যে কোথাও কোথাও 5%-এর মতো, বা কোথাও 15%-এর বেশি না, কিন্তু সেটা পশ্চিমবঙ্গে 20 থেকে 28%। মানে কি? আপনার ট্যাক্সের টাকা উন্নয়নে যাচ্ছে না, আপনার ট্যাক্সের টাকা যাচ্ছে ব্যাংকে, আপনার ট্যাক্সের টাকা যাচ্ছে সুদ দিতে। যারা আপনাকে টাকা, যাদের কাছ থেকে নিতেছেন, এখন আপনারা জানেন যারা ঋণে জর্জরিত, যারা সুদে টাকা আনেন, তাদের অবস্থাটা কি হয়। তারা কিন্তু দিন দিন শুধু অধপতিত হয়, তারা ঋণের মধ্যে আরও জড়িয়ে যায়। কারণ আপনার যদি পটেনশিয়াল থাকতো, তাহলে তো আপনার এই ঋণটা এইভাবে বাড়তো না, হয়তো ঋণটা স্থিতিশীল থাকতো, কিন্তু আপনার তো ঋণ স্থিতিশীল না। পশ্চিমবঙ্গের অবস্থাটা খুবই ভয়ঙ্কর। এটাকে উন্নয়ন বলে না, এটাকে বলে ডেট ট্র্যাপ, অর্থাৎ ঋণের ফাঁদ। 2011 থেকে এই পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে 6,600 কোম্পানি চলে গিয়েছে, এবং এই 110টা ছিল লিস্টেড কোম্পানি। ভাবতে পারেন 110টা লিস্টেড কোম্পানি, যারা নাকি শেয়ার মার্কেটে ব্যবসা করে, যারা বড় বড় কোম্পানি। এবং বড় বড় কোম্পানি মানেই বড় বড় কর্মসংস্থান, ব্যাপক কর্মসংস্থান। এবং একটা কোম্পানি যখন চলে যায়, তারা তো তাদের চাকরি
বাকরি নিয়েই চলে যায়, এখানে আর চাকরি থাকে না, এক কথা। আরেকটা হলো যে কনফিডেন্স, মানুষের কনফিডেন্স বা ইনভেস্টরদের যে কনফিডেন্স থাকে রাজ্যের প্রতি, সেটা ধ্বংস হয়ে যায়, কেউ আসতে চায় না এখানে আর। এটা এইভাবেই একটা ইন্ডাস্ট্রি কোলাপস করে, এবং পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রি কোলাপস করেছে। কোম্পানি পালাচ্ছে কেন পশ্চিমবঙ্গ থেকে, এটা কি কেউ ভেবেছেন? কেউ কি শখ করে তাদের ব্যবসা বাণিজ্য গুটিয়ে চলে যায় বা অন্য কোথাও চলে যায়? দ্যাট মিন্স দে ডু নট হ্যাভ এনি কনফিডেন্স অন দ্য পিপল অফ ওয়েস্ট বেঙ্গল। হতে পারে পিপলের প্রতি কনফিডেন্স আছে, কিন্তু পিপল দিয়ে তো আর শুধু একটা ফ্যাক্টরি চলে না। একটা ফ্যাক্টরি চলতে হলে একটা পলিসি, স্ট্যাবল পলিসি লাগে, একটা উন্নয়ন পলিসি লাগে, একটা করাপশন ছাড়া একটা মানে আপনি এইখানে ধরেন দুর্নীতি হচ্ছে, চাঁদা দিতে হচ্ছে, আপনি একটা ঘর তুলতে গেলে আপনার সিন্ডিকেটদের মাধ্যমে করতে হচ্ছে, আপনি বালি কিনতে গেলে, সিমেন্ট কিনতে গেলে, রড কিনতে গেলে আপনার ওই সিন্ডিকেটের মধ্যে থাকতে হবে। তারপরে পাড়ার মহল্লার এই যে কাউন্সিলর, পাতি নেতা, এদেরকে আপনার চাঁদা দিতে হবে। এইভাবে যখন একটা ফ্যাক্টরি করতে হলে সেইখানে ইউনিয়ন দিয়ে এমন মানে লেজে গোবর অবস্থা করে ফেলবে যে সেখানে কাজ না করলে আপনি তাদেরকে টাকা দিতে হবে। তারপরে পলিটিক্যাল প্রেশার, এগুলি সবই পশ্চিমবঙ্গে আছে, এবং এই কারণেই আপনারা দেখেছেন সিঙ্গুর, নন্দীগ্রামে কি ঘটেছে। টাটা কোম্পানি, তারা কি অন্য কোথাও ব্যবসা করতেছে না? তারা তো ব্যবসা করতেছে, কিন্তু পশ্চিমবঙ্গ কেন সেই ব্যবসাটা, তারা এসে তারা লজ দিয়ে তারপরে চলে গেছে, এবং সেই লজ যে হয়েছে 600-700 কোটি টাকা, এর জন্য কিন্তু আবার পশ্চিমবঙ্গের বিরুদ্ধে মামলাও করেছে যে আমাদের লস হয়েছে, আমরা সেখানে গিয়েছি, আমরা ইনভেস্ট করেছি, আমাদের সাথে সরকারের একটা চুক্তি ছিল, কিন্তু সেটা এই রাজনৈতিক প্রেশারের কারণে আমাদের সেইখান থেকে চলে আসতে হয়েছে। এখন আমাদের ক্ষতিপূরণ দিতে হবে, এবং রাজ্যের বিরুদ্ধে কিন্তু একটা জাজমেন্ট আছে ক্ষতিপূরণের জন্য। আমি জানি না সেটার ক্ষতিপূরণটা দিয়েছে নাকি এখনও সেটা লিটিগেশনের মধ্যে আছে, বাট ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে, কারণ তাদেরকে আমন্ত্রণ জানিয়ে এনে তাদেরকে একটা ব্যাপক ইনভেস্ট করিয়ে তারপরে আপনি তাদেরকে লাথি দিবেন, সেটা তো চলবে না। ক্যাপিটাল মার্কেট তো এইভাবে কাজ করে না। সুতরাং এই টাকাগুলি কার? এগুলি কিন্তু জনগণের টাকা। এগুলি আপনারা যারা ঋণে জর্জরিত আছেন তাদেরকেই এটা শোধ করতে হবে, এবং এই জন্য দায়ী কি? দায়ী কোন ব্যক্তিটা? সিঙ্গুর, নন্দীগ্রামের জন্য দায়ী মমতা ব্যানার্জি, এবং এই সমস্ত করেই এই পশ্চিমবঙ্গের প্রতি ইনভেস্টরদের যে কনফিডেন্স ছিল সেটা ধ্বংস করে ফেলেছে, এবং এর ফলে এখন পশ্চিমবঙ্গে জব নেই, কোনো ইন্ডাস্ট্রি নেই, পশ্চিমবঙ্গে কোনো ফিউচার নেই। টিএমসি একটা ন্যারেটিভ বানিয়েছে যে আমরা তো জনগণের দেখভাল করতেছি, আমরা টাকা দিচ্ছি, ভাতা দিচ্ছি, মানুষ তো খুশি, মানুষ আমাদেরকেই ভোট দেবে। এই যে একটা ওয়েলফেয়ার ট্র্যাপে ফেলে দিয়েছে। আচ্ছা বলেন তো, 1,500 টাকা মাসে মহিলাদেরকে দিয়ে বা যুবকদেরকে দিয়ে কি হচ্ছে? ভাতা নির্ভর করে তুলেছে মানুষকে, পরজীবী করে তুলেছে। একটা মানুষের ফ্রিডম, একটা মানে দৈনিক যে কাজ করে আর কি, দিনমজুর, তারও নিজে কাজ করে, হ্যাঁ, অভাব অনটনের সংসারেও চাল ডাল কিনে এনে বাড়িতে নিজের টাকায় রান্না করে খেয়ে যেই শান্তি সন্তানদের মুখে, সন্তানরা তাকিয়ে থাকে বাবা আসবে, খাবার নিয়ে আসবে, বিস্কিট নিয়ে আসবে, চাল নিয়ে আসবে, ডাল নিয়ে আসবে, মাছ নিয়ে আসবে, আমরা মজা করে খাবো। আমাদের অন্তত একটা ভরসা আছে যে দিনের শেষে আমাদের একসাথে একটা খাবারের ভরসা আছে। কিন্তু এই যে আপনি যখন বেকার ভাতা দেন, এটা কি কোনো ভরসা হলো? এটা কি কোনো বড়? কিন্তু তৃণমূল আপনাকে সেই সরকারের মুখাপেক্ষী করে তুলেছে, ভাতা নির্ভর করে তুলেছে। এটা তো উন্নয়ন না। এবং সেই টাকাটাও কোত্থেকে আসছে? সেটা হচ্ছে ঋণের টাকা, অর্থাৎ আজকে ভাতা, কালকে ঋণের বোঝা। এই বোঝাটাই কিন্তু এই যে আপনাকে যেই টাকাটা দিচ্ছে, এই টাকাটা একদিকে দিচ্ছে, আবার আরেক দিকে আপনার মাথার ওপর বা আপনার সন্তানদের ওপর বা আপনার পরবর্তী প্রজন্মের ওপর একটা ঋণের বোঝা দিয়ে দিচ্ছে। তো এটা তো ওয়েলফেয়ার না। এটা কিন্তু আমি ভাতাও বলবো না, এটা হচ্ছে আপনার এই শাকের ওপর কি বলে, বোঝার ওপর শাকের আটি, আস্তে আস্তে আপনাকে পঙ্গু করে দিচ্ছে, ডিস্ট্রয় করে ফেলতেছে। তারপরে আছে তো করাপশন,
এবং যেই সিস্টেম, গণতান্ত্রিক যেই সিস্টেম, এটা তো টোটালি কোলাপস হয়ে গেছে। আপনারা দেখেছেন যে এসএসসি স্ক্যাম, হাজার হাজার চাকরি বিক্রি করেছে। মেধাবীরা পরীক্ষা দিয়েছে, কিন্তু তাদের মানে এটা নামমাত্র পরীক্ষা, তারা আগেই ঠিক করে রেখেছে কাকে চাকরি দিবে কাকে দেবে না। তারপরে কাটমানি কালচার, সব কিছুতে একটা কাট থাকতে হবে সরকারের, ভাইপোর, পিসির বা আরও যারা আছে নেতা নেত্রীদের। তারপরে সিন্ডিকেট। তো একটা প্রশ্ন যে যেখানে চাকরি কিনতে হয় সেখানে মেরিটটা কোথায়? যেখানে ভয় আছে সেখানে ডেমোক্রেসিটা কোথায় বলেন? নির্বাচন এলেই টাকা ছড়ানো হয়, মদ দেওয়া হয়, সন্ত্রাস, হুমকি, ভায়োলেন্স, আইনশৃঙ্খলার অবনতি, এগুলি কিন্তু অনবরত হচ্ছে। যদিও আমরা এই নির্বাচনে দেখছি যে একটু নির্বাচন কমিশন একটু আটঘাট বেঁধে নেমেছে, এখন পর্যন্ত কোনো খুন খারাপই হয়নি, কিন্তু হুমকি টুমকি তো হচ্ছেই। আর টাকা তো আর এই মানে আগে যেমন সরাসরি চলতো, টাকা চলে, টাকা মানে রাতের আধারে টাকা চললে, আর সবাই তো মুখাপেক্ষী হয়ে আছে, সবাই অভাব অনটনের মধ্যে আছে। কিন্তু এই অভাব অনটনের মধ্যেও টাকা নেন, কোনো অসুবিধা নাই, কিন্তু পরিবর্তনের পক্ষে আপনারা ভোটটা দেবেন, সেটা খুবই ইম্পর্ট্যান্ট। যে ওকে যা দিচ্ছ নিচ্ছি, কোনো অসুবিধা নাই, বাট জাস্ট থিঙ্ক অ্যাবাউট, আপনি মেবি আপনি হিপনোটাইজড হয়ে গেছেন, আপনি ভাতাজীবী হয়ে গেছেন, আপনি পরজীবী হয়ে গেছেন, ঠিক আছে, কিন্তু একবার ভাবুন যে আপনার সন্তানটা যদি রাজ্যের বাইরে কাজ করে, তাকে আপনি কি চান না যে সে আপনার বাড়িতে থেকেই কাজ করবে, প্রতিদিন অফিসে যাবে, দিন শেষে বাসায় আসবে, বা অন্য যে কোনো কাজই করুক, আপনি তো চান। অন্তত সেই পরিবর্তনের পক্ষে আমি মনে করি যে এইবার ভোটটা দেওয়া উচিত। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। মেয়ের আজকে নিরাপদ না। দেখেছি সন্দেশখালিতে পিঠা বানানোর জন্য নাকি ওই যে শেখরা মাঝরাতে মহিলাদেরকে বলতো যে তোর বউকে পাঠিয়ে দে, তোর বোনকে পাঠিয়ে দে। ভাবতে পারেন একটা হিন্দু সংখ্যাগরিষ্ঠ একটা দেশে হিন্দু মহিলাদেরকে, বউদেরকে বলা হচ্ছে শেখ বাড়িতে গিয়ে পিঠা বানিয়ে আসতে। চিন্তা করেন কি জঘন্য একটা পরিস্থিতি পশ্চিমবঙ্গের। তো আমার কথা হলো যে নির্বাচন আসতেছে, নির্বাচন মানে শুধু সরকার পরিবর্তন না, এটা ভবিষ্যতে এই রাজ্যটা কোন পথে যাবে, ভবিষ্যৎ, আপনার ভবিষ্যৎ কোন দিকে যাবে, সেই চিন্তাটা করে। আজকে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নাই, পশ্চিমবঙ্গের যেই প্রজন্ম সেটা ভবিষ্যৎহীন। 60% মাইগ্রেশন যুবকদের মধ্যে। আজকে পশ্চিমবঙ্গের যুবকরা, কর্মক্ষম যুবকরা, 60% যুবক আজকে ভিন রাজ্যে থাকতেছে। কেন থাকতেছে? কারণ পশ্চিমবঙ্গের চাকরি নেই, কোনো সুযোগ নেই, কোনো গ্রোথ নেই, প্রবৃদ্ধি নেই। বাংলা এখন মেধা পাচার করতেছে। চিন্তা করেন, যেই বাংলা সারা ভারত থেকে মেধা আসতো, কারণ এইখানে টাকা বেশি পাইতো। অন্য জায়গায় 100 টাকা পাইলে এইখানে 127 টাকা পাইতো। আজকে অন্য জায়গায় 100 টাকা পাইলে এইখানে পাচ্ছে 87 টাকা, তাও আবার কোনো নিশ্চয়তা নাই, শুধু 87 টাকা। অন্য জায়গায় 100-র পরিবর্তে এখানে শুধু 87, এবং সেটারও আপনার কোনো নিশ্চয়তা নাই। সুতরাং যেইখানে তারা মনে করতেছে যে আমার পরিবারটা ভালো থাকবে, আমার মা বাবা বা স্ত্রী সন্তান ভালো থাকবে, তাদের ভালো রাখার জন্য আমি একটু স্যাক্রিফাইস করলাম। তারপরে আপনারা জানেন যে মানুষ যখন পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, অনেক কিছু ঘটে যায়, তারা মানসিকভাবে অসুবিধায় থাকে, তাদের অন্যান্য অনেক চাহিদা থাকে, এবং তারা অনেক কিছুতে জড়িয়ে যেতে পারে। তারপরে আবার পরিবারের তো চাপ আসেই, একজন যখন টাকা কামায় বাইরে থেকে, তখন পরিবার তার উপর টাকা প্রেশারও দেয়, এবং সেই টাকা কামাইতে গিয়ে মানে পরিবারের পাশে থেকে যদি যখন টাকা কামায়, এই মানুষটি কি করতেছে না করতেছে পরিবার কিন্তু ঠিকমতো খেয়াল রাখতে পারে। কিন্তু দূরে গিয়ে যখন আপনি টাকার পিছনে খুঁজবেন, তখন আপনাকে হয়তো অনেক অবৈধ পন্থা অবলম্বন করতে হবে, রিস্কি জিনিস অবলম্বন করতে হবে। আপনি বাড়িতে বলবেন না যে আপনার কাজ কত সমস্যাবহুল, আপনার কাজে কত ঝামেলা হচ্ছে, অ্যাক্সিডেন্ট কত কিছু হয়, তাই না? তারপরে যখন একজন মানুষ মারা যায় ভিন রাজ্যে, তখন আবার এই পিসি বাইপো চিল্লাফাল্লা শুরু করে দেয় যে এই যে পরিযায়ী শ্রমিকদেরকে মেরে ফেলা হচ্ছে। হু নোজ এই মানুষটি কোন অবস্থায় ছিল, কেন? আমার কত হলে এই দায় দায়িত্ব তো তোমার রাজ্য ছেড়ে তুমি এমন কিছু তারা রাখতে পারো নাই কেন? ইউ সাপোজ টু বি এবল টু কিপ দ্যাট ট্যালেন্ট, কিপ দ্যাট ইয়থ ইন ইউর ওন স্টেট, কিন্তু আপনি তো পারেন নাই। তো এইভাবেই
এই ম্যান পাওয়ারও এক্সপোর্ট হয়ে যাচ্ছে। এটা কি ব্যর্থতা না? এটা কি ফেলুর না? এটা কি সিস্টেমের ধস না? 15টা বছর আমি মনে করি যে যথেষ্ট সময় তৃণমূলকে বিচার করার। এবং আমরা দেখছি জিডিপি কমছে, ইনকাম কমছে, ঋণ বেড়েছে, ইন্ডাস্ট্রি পালাচ্ছে। তো এগুলি কি ব্যর্থতা নয়? এখন প্রশ্ন, একই সরকার রেখে আপনি কি ভিন্ন ফল পাবেন? আর যদি এই একই সরকার রাখেন, আপনি একই ফল পাবেন। এবং একই ফল কি আপনার চাই, নাকি আপনার পরিবর্তন চাই? বাংলার ভবিষ্যৎ আপনার হাতে। এই মাত্র 3 থেকে 4টা দিন সম্ভবত আছে নির্বাচনের। সো আপনি আপনার নিজের ভবিষ্যতে যদি কুড়াল মারতে না চান, তাহলে পরিবর্তনের পথে সামিল হবেন। এই যে গত পহেলা বৈশাখে রাজ্যপাল RN রবি কিন্তু বিশেষ করে যুবকদের বলেছে যে পরিবর্তনে সামিল হতে। তিনি এক্সপ্লিসিটলি বলেননি যে কোন পথে যেতে, কাকে ভোট দিতে না দিতে। তিনি বলেছেন যে পরিবর্তনকে গ্রহণ করো, পরিবর্তনের পথে সামিল হও, পশ্চিমবঙ্গের হারানো গৌরব পুনরুদ্ধার করো। পশ্চিমবঙ্গ একসময় জ্ঞানে, বিজ্ঞানে, অর্থে, বিত্তে একটা প্রসিদ্ধ রাজ্য ছিল। রাজ্যের 1 থেকে 5 নম্বরে এই পশ্চিমবঙ্গের স্থান ছিল। আজকে এই রাজ্যটা 24 নম্বরে চলে এসেছে। জাস্ট ভাবুন যে আপনার পরিবর্তন প্রয়োজন কি প্রয়োজন না। তো দর্শক, কমেন্টে লিখুন আপনি কি ভাবছেন, টিএমসি না বিজেপি, এবং এই ভিডিওটা শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন। ভালো থাকবেন, নমস্কার।